নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। কোনো স্থাপনা বা ভবনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এবং এর ভেতর ও বাইরে নান্দনিক আবহ তৈরিতে ভূমিকা রাখে লাইটিং ডিজাইন। তবে আমরা স্থাপত্য নির্মাণের অন্যান্য অনুষঙ্গ নিয়ে যত কথা বলি, লাইটিং ডিজাইন সম্পর্কে ততটা জানি না, কিন্তু এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। লাইটিংয়ের বিন্যাসে লাক্স লুমেনের অঙ্ক করা হয় এবং কোথায় কত ক্যালভিনের লাইট প্রয়োজন সেটি বিবেচনা করা হয়। ধরুন আপনার যদি মাইগ্রেনের সমস্যা থাকে, অতিরিক্ত আলো আপনার মাথা ব্যথা বাড়াবে। আবার আপনি যখন বই পড়বেন বা লেখালেখি করবেন, সেক্ষেত্রে পর্যাপ্ত আলো না থাকলেও আপনার চোখে সমস্যা দেখা দেবে। ফলে এটি স্পষ্ট যে জায়গাভেদে লাইটের ব্যবহার ভিন্ন হয় এবং তা পরিকল্পনা মাফিক সাজাতে হয়। আজ আমরা এসেছি প্ল্যাটফর্ম সলিউশনস লিমিটেডের অফিসে এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার ইফতেখার এবং আর্কিটেক্ট মিলি। স্বাগত আপনাদের দুজনকে। আপনাকে ধন্যবাদ। মূলত আমরা লাইটিং ডিজাইন নিয়ে কথা বলতে চাই এবং যে কোনো একটি প্রকল্পের জায়গা থেকে যদি শুরু করেন। আমাদের একটা বড় সরকারি প্রকল্প হলো যশোর কালেক্টরেট বিল্ডিং। এটা দেখে মনে হচ্ছে আসলে অনেক উন্নত দেশে আমরা দেখি যে শত বছরের পুরনো বিল্ডিংকে কনজারভেশন করা হয়, মিউজিয়ামে রূপান্তর করা হয়, তো সেরকম একটা চেহারা এখানে তৈরি হয়েছে। কিন্তু এই কাজটা কিভাবে করলেন বা লাইটিং ডিজাইন করার স্টেপসগুলো কী কী? এই কাজটা শুরুতে প্রথমে ভাইয়া এখানের একজন ডিসি উনি পছন্দ করলো যে ওনার বিল্ডিংটা একটু হাইলাইট করা দরকার। তো তখন উনি আমাদের বলেছিলেন একটা ডিজাইন দেওয়ার জন্য, উনি যদি পছন্দ করেন তাহলে উনি এক্সিবিশনে যাবেন আর কি। ট্র্যাডিশনালি আমরা যে প্র্যাকটিসটা দেখছি যে একটা বিল্ডিং ডিজাইন হয়ে যাওয়ার পর বা একটা বিল্ডিংয়ে অকুপেন্সি বা হ্যাবিটেট যারা তারা বসবাস শুরুর পর নিজেদের পছন্দ মতো দোকানে গিয়ে বিভিন্ন লাইট কিনে নিয়ে আসেন। তো লাইটিং ডিজাইনটা যে আসলে আগে থেকে করা বা একটা প্রস্তুতিরও বিষয়, সেই জায়গাটা আপনারা আসলে কিভাবে করে থাকেন? মানে ডিজাইনের সঙ্গে লাইটিংকে ইন্টিগ্রেট করার প্রসেসটা কি? অ্যাকচুয়ালি হয় কি, অনেক সময় যেসব বিল্ডিংগুলো পুরাতন বিল্ডিং বা অলরেডি বিল্ড হয়ে গিয়েছে, ওখানে যদি আমরা লাইটিংয়ের কোনো সলিউশন বা ডিজাইন দিতে যাই, তখন আমাদের কিছু লিমিটেশনস চলে আসে। পয়েন্ট আনা বা কন্ডিউট করার যেসব প্রবলেমসগুলো, সব যদি ফ্লোর ফিনিশ হয়ে যায় তখন আমরা পয়েন্টসগুলো আনতে পারি না, তখন আমাদের লিমিটেশনস চলে আসে, আমরা সব জায়গায় ইলিমিনেট করতে পারি না। যদি নতুন বিল্ডিং হয় তখন কনস্ট্রাকশনের ফেজে যদি লাইটিং ডিজাইনটাকে ইনকর্পোরেট করা যায়, তখন হয় কি বেটার সলিউশনসটা দিতে পারি আমাদের এন্ড থেকে। আরেকটা জিনিস আমরা যেটা ফেস করি, যদি ফ্লোরের ফিনিশ লেভেল হয়ে যায় তখন হয় কি আমরা ফ্লোর লেভেলে যেসব লাইট দিতে চাচ্ছি বা বিল্ডিংটাকে যেভাবে ডেকোরেট করতে চাচ্ছি, ওই জিনিসগুলো আসলে আমাদের থেকে পসিবল হয় না। পুরাতন বিল্ডিংগুলোর ক্ষেত্রে বা হেরিটেজ বা যেসব বিল্ডিংসগুলো, ওগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় যে বিল্ডিংটা যেটাই আছে না কেন, ওটার টেক্সচার বা ওই বিল্ডিংটার যে ব্যাপারটা আছে অলরেডি বিল্ড, ওই জিনিসটাকে ক্যাচ করে রাখার জন্য নতুন আমরা লাইটটা দিয়ে এক্সাজারেটেড কিছু না করে অ্যাজ ইট ইজ রাখার, একটা যতটুকুন পসিবল হয় সেটা করা আর কি। যদি এই বিল্ডিংটাতে দেখা হয় ভাইয়া, আমরা মিনিমাম কিছু লাইট দিয়ে বিল্ডিংটাকে ইলুমিনেট করার চেষ্টা করেছি। আর যদি আমরা এখানে দেখি ওয়াল লাইটসগুলো যেগুলো আছে, এই ওয়াল লাইটসগুলো দিয়ে বিল্ডিংয়ের টেক্সচারটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করেছি। প্লাস যেসব সলিড সারফেস, ওগুলো যাতে দূর থেকে আমরা দেখতে পারি, ওই জিনিসটাকে আমরা ফোকাস করার ট্রাই করেছি এই বিল্ডিংয়ের ক্ষেত্রে। তাছাড়া আবার আমরা যদি দেখি এখানে কিছু রিচ লাইটের যে ব্যাপারটা আছে, দূর থেকে আমরা জাস্ট ফ্লোর প্লেটটাকে ইলুমিনেট করার চেষ্টা করলাম, হাইলাইট হচ্ছে ব্যাপারটা দূর থেকে। এটা অনেক বড় একটা প্রকল্প স্বাভাবিকভাবে, যেহেতু একটা সরকারি অফিস এবং এটাকে কনজারভেশন করা, পাশাপাশি এর যে এক্সটেরিয়রের যে বিউটি সেটাকে হাইলাইট করার জন্য আপনারা লাইটিং করেছেন। কিন্তু সাধারণ যে প্র্যাকটিস, যারা ইন্টেরিয়র ডিজাইন করছেন ছোট একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট, তারা কি আসলে আপনাদের কাছে লাইটিং নিয়ে পরামর্শ নিতে আসেন? মানে সেই ক্ষেত্রে ডিজাইন কনসালটেন্সিটা কেমন দেখছেন আপনি? আসে ভাইয়া, ছোট ছোট ফ্ল্যাট হলেও যদি ধরেন ওটার প্লেসটা ভালো জায়গায় হয় এবং ক্লায়েন্টের টেস্ট থাকে ভালো, তারা আসছে। এবং ছোট একটা রুমে আমাদের যে ব্র্যান্ড ফ্লস ব্র্যান্ডের লাইট আছে, এইটা একটা লাইট হলে আপনার আর ফার্নিচারের দরকার পড়ে না আর কি, লাইটটাই ফার্নিচারের মতো কাজ করে দিচ্ছে আর কি। সেক্ষেত্রে ধরেন যেহেতু এক একটা স্পেসে এক এক ধরনের ইউজেজ, যেমন আমি পড়ার টেবিলে এক ধরনের লাইট চাই, আবার আমি যেখানে বসে আসলে অন্যদের সঙ্গে আড্ডা দিচ্ছি, ফ্যামিলি লিভিং স্পেস, সেখানে এক ধরনের লাইট।
তো এর যে ক্যালকুলেশনগুলো, এর স্ট্যান্ডার্ডটা আসলে কিসের উপর ভিত্তি করে নির্ভর করা হয়? লাইট আসলে আপনার মুড চেঞ্জ করছে, এবং যে বললেন না পড়ার টেবিলের জন্য যেটা পড়তে হবে আর রান্নাঘরের জন্য একরকম হতে হবে, দুইটা আসলে দুই রকম কাজের জন্য ইউজ করা হয়। অফিসে যেমন হচ্ছে আমরা 4000 কেলভিন ইউজ করতেছি, আবার বাসায় যেমন 3000 কেলভিন ইউজ করতেছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আছে বিএনবিসির, আমি আপনাকে দেখাচ্ছি। এটা একটা লাক্সের ক্যালকুলেশন আছে বিএনবিসির, ওরা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। আমরা বেশ কিছু হোটেলে কাজ করছি এই রিকোয়ারমেন্ট হিসেবে। যেমন বেডরুমের জন্য আপনার হচ্ছে জেনারেল 70 লাক্স লাগবে, এবং বেড হেডের ড্রেসিং টেবিলের জন্য 250 লাক্স লাগবে, কিচেনের জন্য 200, ডাইনিং টেবিলের জন্য 150। এরকম হোটেলের জন্য এন্ট্রেন্সে কতটুকু লাগবে, তারপর হচ্ছে ডাইনিং রুমের টেবিলে কতটুকু লাগবে, এগুলোর একটা স্ট্যান্ডার্ড আছে বিএনবিসি স্ট্যান্ডার্ড। আমরা এটাই মোটামুটি ফলো করি আর কি লাক্সের ক্ষেত্রে। বিএনবিসি অলরেডি যে প্রোভাইডেডটা আছে আমরা এটাকে ফলো করে আমরা সফটওয়্যারের মাধ্যমে, যেমন ডায়ালাক্স একটা সফটওয়্যার আছে, ওখানে আমরা হচ্ছে 3D ফাইল নিয়ে আসি, অ্যান্ড ওখানে আমাদের যেসব লাইট ইউজ করা হয় ওইসব প্রত্যেকটা লাইটেরই এলডিডি ফাইল বা আইএস ফাইল যেটা থাকে সেটা দিয়ে আমরা ইলুমিনেশনটা অ্যাকচুয়াল ক্যালকুলেশন করে দেখি যে কত আসছে। যদি আমার বেডরুম থাকছে, শুধু আমার বেডরুমে বিএনবিসিতে দেওয়া আছে 70 লাক্স, সো আমি দেখে ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি আমার বেডরুমে 70 লাক্স আসছে কিনা। তো এই জিনিসটা করার ফলে হচ্ছে কি ক্লায়েন্টের এন্ড থেকেও ক্লিয়ারেন্সটা চলে আসে যে ঠিক আছে আমি যে অ্যাকচুয়াল ফলোটা করছি, প্লাস হচ্ছে যে আমাদের এন্ড থেকে একটা ক্লিয়ারেন্স থাকে যে না আমরা এই জিনিসগুলো ফলো করছি, এর বাইরে কিছু করছি না। অ্যান্ড দেন আবার অনেক সময় কি ক্লায়েন্ট বেশি চাচ্ছে, তার বেডরুমে একটু বেশি ইলুমিনেশন চাচ্ছে, তখন আমরা ওই জিনিসগুলোকেও করে ওনাদের দেখাই ডিফারেন্স যে আচ্ছা বেশি ইলুমিনেশন হলে এই জিনিসটা হচ্ছে, কম ইলুমিনেশন হলে এই জিনিসটা হচ্ছে। তো আপনার চয়েস হবে যে আপনি কী চাচ্ছেন। আমাদের এন্ড থেকে আমরা একটা সাজেশন প্রোভাইড করি, বাট আলটিমেটলি ক্লায়েন্ট যেটা প্রেফার করেন সেটা তো হয়, বাট আমাদেরও একটা সাজেশন থাকে আর কি ওনাদের কাছে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন তার মানে এটা একটা কমপ্লিট সিমুলেশন, যে লাইট ইউজ করার পরের চেহারাটা কী হবে সেটা আপনি তৈরি করে দেখাতে পারছেন ক্লায়েন্টকে। এখন ধরেন ক্লায়েন্ট টু ক্লায়েন্ট তো অবশ্যই ওনার রুচির একটা তফাৎ থাকবেই, কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে যেমন ধরেন একটা কমার্শিয়াল প্রজেক্টে যখন ডিজাইন করা হচ্ছে বিএনবিসি গাইডলাইন ফলো করে, সেক্ষেত্রে আপনারা কালার সিলেকশনটা কীভাবে করেন? যেমন এখানে আমি লাক্সের হিসাবটা পাচ্ছি, কিন্তু কোথায় কোন ধরনের মুড তৈরির ক্ষেত্রে কী কী কালার ইউজ করব, মানে এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা কি? পুরোটাই হচ্ছে ক্লায়েন্টের টেস্টের উপর, বাট হ্যাঁ একটা কমন প্র্যাকটিস অলরেডি ভাইয়া যেটা মেনশন করেছেন, আমরা কমার্শিয়ালের ক্ষেত্রে 4000 কেলভিনটা প্রেফার করি, অ্যান্ড দেন রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে হচ্ছে একটু ওয়ার্ম লাইটটা প্রেফার করে, দ্যাটস ওয়াই 3000 চলে আসি। আবার অনেকে আছে 2700 কেলভিনটাও প্রেফার করে। তো পুরোটাই ক্লায়েন্টের উপর, বাট একটা কমন প্র্যাকটিস যেটা রেসিডেন্সিয়াল ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ম লাইটটা, আর কমার্শিয়ালের ক্ষেত্রে হচ্ছে মোর হোয়াইট লাইটটা প্রেফার করা, যেটা আর কি, বা ডে লাইটের ক্ষেত্রে চলে যাওয়া যে ব্যাপারটা আসে। আমরা আসলে আপনাদের যশোর কালেক্টরেট প্রজেক্টটা দেখলাম এবং স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছিলাম, কিন্তু অনগোয়িং কোনো প্রজেক্ট নিয়ে একটু বলবেন কি না, যেখানে আসলে আপনাদের ইন্টারাপশন আছে বা বিভিন্ন লাইট নিয়ে কাজ করছেন? আমাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি, এর মধ্যে থেকে আপনি একটা ভিডিও দেখতে পারেন আমাদের। এটা বেশ বড় একটা কাজ, 36 বিঘা জায়গার উপর মস্কোর এমডি হাউসের বাসা, গল্পগৃহ। আমি যদি অ্যালাউ করেন অন করতে পারি আর কি। এই বিল্ডিংটার পুরো যদি আমরা পুরোটা যদি অবজার্ভ করি তখন দেখি যে একটু মোগল আর্কিটেকচার প্র্যাকটিসটা হচ্ছে, বা কিছু অর্নামেন্টেশনের কাজ আছে। সো এই বিল্ডিংটার ওই অর্নামেন্টেশনগুলোকে হাইলাইট করা, কলামসগুলোতে অনেকগুলো অর্নামেন্টেশনের কাজ আছে। সো আমাদের মেন ফার্স্ট গোল ছিল যেটা হচ্ছে যেসব অর্নামেন্টেশন আছে বা কলামগুলো আছে ওগুলোকে হাইলাইট করা। সো ওই কলামগুলোকে হাইলাইট করার জন্য আমরা কিছু ইনগ্রাউন্ড লাইট সাজেস্ট করেছি, সো দ্যাট ওগুলো হচ্ছে আপনার কলামগুলোকে দূর থেকে হাইলাইট করে। অ্যান্ড দেন যেসব পয়েন্টসগুলোতে আছে হচ্ছে আপনার ওয়াটার বডি আছে, সুইমিং পুল এরিয়া আছে বা ল্যান্ডস্কেপ এরিয়া আছে, ওই সবগুলোতে হচ্ছে আমরা সুইমিং পুলগুলোতে হচ্ছে আন্ডার ওয়াটার লাইট ইউজ করেছি, ল্যান্ডস্কেপে ট্রি লাইট ইউজ করা হয়েছে। অ্যান্ড দেন আবার যদি আমরা বিল্ডিংয়ের ফাসাদে চলে আসি, ফাসাদে যদি দেখি এখানে ক্যাপ্রেল দেন ডোম আছে কিছু। সো প্রত্যেকটা পয়েন্টে আমরা লাইটগুলোকে ডিফারেন্টলি ইনকর্পোরেট করেছি। ডোমের জন্য মাইল্ড একটা ডোম যাতে ওয়াশ হয়, ওখানে ওয়াল ওয়াশার ইউজ করেছি। ক্যাপ্রেলটাকে মাইল্ড ওয়াশের জন্য হচ্ছে আমরা ক্যাপ্রেলের স্ট্রিপ লাইট ইউজ করেছি, বাট ডিফারেন্টলি সেটা। অ্যান্ড দেন আবার যদি আমরা কিছু অর্নামেন্টেশন ছাড়াও ডেকোরেটিভ কিছু লাইট ইউজ করেছি, যেগুলো অলরেডি ওদের এখানে আমরা যদি রেন্ডারে দেখতে পারি।
ডেকোরেটিভ কিছু লাইট আছে। তাছাড়া হচ্ছে যে আমরা এখানে আরও স্টেয়ার ফুট লাইট ইউজ করেছি, স্টেপ লাইট যেগুলো ডিরেকশনাল লাইট হিসেবে কাজ করে, ওইসব লাইটসগুলো প্রোভাইড করেছি। সাধারণত আমরা অনেকেই আমাদের বাসায় 40 ওয়াটের বা 60 ওয়াটের এলইডি টিউবলাইট ইউজ করি। তো একটা এলইডি টিউবলাইট ইউজ না করে আমি অনেকগুলো স্পটলাইট কেন ব্যবহার করব? আবার এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসে, অনেকে মনে করেন যে বেশি লাইট ব্যবহার করলে হয়তো বিদ্যুৎ বিল বেড়ে যাবে বা খরচ বেড়ে যাবে, আসলে সেটাও সত্যি কি না? না, ডেফিনেটলি এটা সত্যি যে বেশি লাইট ইউজ করলে তো আপনার বিল হবে, কিন্তু আমাদের এখন আসলে টেকনোলজি চেঞ্জ হচ্ছে। আগে যেমন ফ্লোরোসেন্ট লাইট ছিল, এখন আস্তে আস্তে এনার্জি ল্যাম্প থেকে এলইডি লাইটে চলে আসছে। বিদ্যুৎ বিল খুব এখন আর লাইটের জন্য বেশি আসতেছে না। ডে বাই ডে মানুষের রুচি আসলে চেঞ্জ হচ্ছে। আগে একটা যেটা ধরেন প্রয়োজন ছিল, অন্যটা বিলাসিতা ছিল, এখন বিলাসিতাই আসলে প্রয়োজন হয়ে যাচ্ছে। মানুষের রুচি এবং প্রয়োজন দুটো একসাথে হচ্ছে। ভাই এখানে যদি আমরা আসি আরেকটা আপনি যে পয়েন্টটা বলছেন, আগে যেটা ইউজ করা হতো হয়তো একটা লাইট ইউজ করা হচ্ছে, সেটা 30 ওয়াট আর 40 ওয়াট। আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি 30 ওয়াটটাকে আপনি কাট ডাউন করছেন, সেটাকে আপনি 3 আর 4 লাইট দিয়ে হচ্ছে রিপ্লেস করছেন। তো আমি যদি 3টা লাইট বা 4টা লাইট দিচ্ছি, সেটা 10 ওয়াট করে আসছে বা 8 ওয়াট করে, তো আলটিমেটলি আপনি যেই ওয়াটেজটা চাচ্ছেন 30 ওয়াট, সেটা অ্যাচিভ হচ্ছে, বাট ডিভাইডেড হয়ে যাচ্ছে ব্যাপারটা আর কি। অ্যান্ড দেন আপনার ওই লাইটগুলোকে কম্পোজিশন করে ইনস্টল করতে পারছেন, সেটা হচ্ছে আপনার বিউটিফিকেশনের কাজে চলে আসছে। অ্যান্ড দেন আবার পারপাসটাও সার্ভ হচ্ছে। একটা লাইট দিয়ে হয়তো আপনি সেন্টারটাকে ফোকাস করতে পারছেন, কিন্তু আপনার টাস্ক লাইট থাকে বা বাকি যে পয়েন্টগুলো থাকে যেসব লাইট নিডেড, সেটা আমরা ইগনোর করছি। যদি আমি ডিভাইড করে ফেলি, তাহলে বিভিন্ন জায়গায় আমরা লাইটগুলো ইনস্টল করে আমরা ডিজায়ারেবল ইলুমিনেশনও পাচ্ছি, আমার টাস্কটাও ফুলফিল হচ্ছে বেসিক্যালি। আমরা তো আপু সাধারণত বিভিন্ন ধরনের লাইট দেখে থাকি, যেমন কোভ লাইট আছে, স্পট লাইট আছে বা ট্র্যাক লাইট আছে, আবার সাধারণ টিউব লাইটও তো দেখছি সবাই। কিন্তু কোন কোন লাইট কোন ধরনের জায়গায় ব্যবহার করে একটু যদি আপনি সাজেস্ট করতেন। আমরা তো কয়েক টাইপের লাইট ইউজ করি। কোব লাইটগুলো বেসিক্যালি কী হয়, আমরা ডিরেক্ট লাইট পাচ্ছি না, ওটা হচ্ছে আপনার ইনডিরেক্ট লাইট হচ্ছে। সো ওই জিনিসটা আমাদের ডিরেক্ট টাস্ক লাইট হিসেবে কাজ করছে না। যদি আমরা বেডরুম এরিয়াতে আসি, বেডরুম আমরা 3 টাইপেরই লাইট ইউজ করতে পারি। কোব লাইট তো থাকছে, সেটা আমরা রাতের বেলা সব লাইট অফ করে কোব লাইটটা অন করলে একদম মাইল্ড একটা ইলুমিনেশন দিচ্ছে, যারা অন্ধকারে ঘুমাতে পারছে না তাদের ওই জিনিসটাও সার্ভ হচ্ছে, প্লাস হচ্ছে যে আপনার লাইটের যে ইলুমিনেশনটা সেটা আমরা পাচ্ছি। অ্যান্ড দেন বেডরুম আমরা ডেকোরেটিভ লাইট ইউজ করি, সেটা হচ্ছে আপনার বেডসাইড টেবিল ল্যাম্পও থাকে, সেটা আবার টাস্ক লাইট হিসেবেও কাজ করে। 2টা টাইপই ইউজ করা যায়, ডেকোরেটিভ পারপাসে সার্ভ করছে, টাস্কটাও সার্ভ করে। অ্যান্ড দেন বেডরুমে হচ্ছে আমরা স্পট লাইট ইউজ করি, যখন আমার আলো দরকার, আমি বাসায় আসলাম মাত্র, রুমে আমি এসে একটু রেস্ট না নেওয়ার আগে আমি চেঞ্জ করব, প্লাস আমার ছোটো কোনো কাজ আছে সেটা আমি শেষ করব, তখন আমরা স্পট লাইটগুলো অন করে দিলাম। সে কাজটা শেষ হওয়ার পর আমি অফ করে দিয়ে জাস্ট ডিম লাইটে যে ব্যাপারটা চাওয়ার জন্য আমরা তখন কোব লাইটটাতে চলে আসছি। অ্যান্ড দেন আবার যদি আমরা কাজ করতে চাই, তখন বেডসাইড যে টেবিলগুলো থাকে, ল্যাম্পগুলো, সেগুলোকে অন করে দিলাম। এভাবে হচ্ছে আমরা ইউজ করি। অ্যান্ড দেন যদি আমরা লিভিং এরিয়াতে আসি, লিভিং এরিয়াতে তো আসলে ডেকোরেটিভ লাইট আসে, টাস্ক লাইট আসে, প্লাস হচ্ছে যে আপনার অন্য স্পট লাইট। এখন আমরা আমাদের এখান থেকে যে সাজেশনসগুলো দিয়ে থাকি, সেখানের মধ্যে একটা ম্যাগনেটিক ট্র্যাক লাইট থাকে, সেটা আপনার দেখতেও সুন্দর হয়, কম্পোজিশনটাও সুন্দর করে করা যায়, প্লাস হচ্ছে এলিগেন্ট একটা লুক দিয়ে দেয়, লিভিং রুমটাকে আপনার লাক্সারির অন্য লেভেলে নিয়ে চলে যায়। তো ওই ম্যাগনেটিক ট্র্যাকগুলো আছে, ওগুলো আমরা সাজেস্ট করে থাকি। দেন কিচেন এরিয়াতে আসি, কিচেন এরিয়া তো পুরোটাই টাস্ক রিলেটেড, সো ওখানে আমরা টাস্ক লাইটগুলাই সাজেস্ট করে থাকি। তাছাড়া হচ্ছে আপনার কিচেনের ওখানে তো আপনার হিটের একটা ব্যাপার থাকে, সো ওখানে লাইট সিলেকশনের ক্ষেত্রে আমরা আইপির যে ব্যাপারটা ওখানে চলে যাই, তখন আর IP20-তে রাখি না, তখন আমরা IP44 ওই ব্যাপারটাতে চলে আসি আর কি। আইপি ব্যাপারটা তো হচ্ছে আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে ইনডোর এরিয়ার ক্ষেত্রে আমরা IP20 সাজেস্ট করি। আউটডোরে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ইন গ্রাউন্ড হয়, সেগুলো IP67 পর্যন্ত যায়, 65 থেকে 67 পর্যন্ত। অ্যান্ড যেসব লাইটসগুলো আন্ডার ওয়াটার হয়ে যায়, সেটা IP68-এ চলে আসে। আগে আমরা আমাদের বাসায় যেটা দেখতাম যে এক পাশে একটা হোল্ডার এবং আরেকদিকে আরেকটা টিউব লাইটের জন্য একটা ক্যাপ। এখন যদি আপনার পরামর্শ অনুযায়ী আমি অনেক ধরনের লাইট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব পুরনো একটা বাসার ক্ষেত্রে? সেটার ক্ষেত্রে 2 টাইপ হয়। একটা হচ্ছে যদি আপনি বাসায় ফলস সিলিংটা করতে চান, তখন হচ্ছে কি আমরা ফলস সিলিং থাকলে লাইটগুলোকে হিডেন করে ফেলতে পারি রিসিস্ট করে, তখন হচ্ছে কি লাইট সোর্সটা দেখা যাচ্ছে না ওভাবে করে, মানে লাইটটা দেখা যাচ্ছে না, বাট লাইটের ইলুমিনেশনটা আমি দেখতে পাচ্ছি। যদি আপনি ফলস সিলিং না করতে চান, তখন সারফেস মাউন্টেড লাইট সাজেস্ট করা হয়। সেটার মধ্যে আপনার অনেকগুলো সাইজ থাকে, নিডেড ওয়াটেজের উপর সাইজটা আসলে ভ্যারি করে। সো আমরা সাজেস্ট করি ছোটো ছোটো লাইটগুলো, যাতে হচ্ছে আপনার বেশি মনে না হয় আর কি, আপনার মাথার উপর জায়েন্ট সাইজের একটা লাইট আছে, এই জিনিসটা আমরা যাতে ফিল না করি, তখন ছোটো ছোটো লাইটগুলো সাজেস্ট করি আমাদের এখান থেকে। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা মূলত লাইটিং ডিজাইন এবং লাইটিং ডিজাইনের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম।
এই ছিল আমাদের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, নির্মাণ রসায়ন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট কাজী নুরুল করিম স্যার। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার এক্সপিরিয়েন্সটা নেয়ার অ্যাবাউট 53 ইয়ার্স ধরে, এবং এই সময়টাতে আপনি পুরো পরিবর্তনটা দেখেছেন। সো আপনি যদি একটু ছোট করে এই বিবর্তনের গল্পটা আমাদেরকে একটু বলতেন এবং আপনার এক্সপিরিয়েন্সটা। আমাদের দেশে যে প্রচলনটা ছিল সেটা হলো স্থপতির সংখ্যা ছিল কম। এই বিল্ডিং ডিজাইনগুলি সাধারণত পুরকৌশল এবং অন্যান্য পেশার লোকজনই বেশি করত। কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে স্থাপত্যের একটা প্রভাব এই সমস্ত ইমারত নির্মাণ মানে বিষয়ে চলে আসে। শুরুটাই যেভাবে হয়েছিল যে ইটের উপর ইট গেঁথে দালান তৈরি করবার যে প্রবণতা, সেটা আস্তে আস্তে প্রয়োজনের তাগিদেই দেখা গেল যে ইট থেকে কংক্রিট থেকে আরও বিল্ডিং ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে। এই যে পরিবর্তন আমরা আজকে দেখতে পাচ্ছি, আজকে যেখানে আছি, বিয়ন্ড দি লিমিট যেতে পারছি, এগুলি আসলে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বিল্ডিং মেটেরিয়ালের অবদান অনেকখানি। এই যে একটা টাইম, লম্বা একটা সময়, এর মাঝখানে কোন কাজগুলো বেশি করা হয়েছে? আমাদের দেশে তো আগে শিল্প কারখানা ছিল না। আমরা আগে প্রথমে একতলা বাড়ি করতাম, তারপর দেখা গেল এগুলি ওয়াকআপ 5 স্টোরের 5 তলা পর্যন্ত হচ্ছে, তারপরে আস্তে আস্তে কন্ডোমিনিয়াম হচ্ছে বিভিন্ন জায়গায়। আস্তে আস্তে যখন আমাদের শিল্পায়ন শুরু হলো, তখন দেখলাম যে বিভিন্ন ধরনের শিল্প কারখানা এগুলিও তৈরি হচ্ছে। তারপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট, ব্রিজ, কোনোটাই কিন্তু আজকে আর মানে আমাদের চর্চার বাইরে নাই। তো দীর্ঘ এই সময়, এই অর্ধ শতাধিক বছর এই পেশায় থাকাকালে আমি তো দেখছি যে করিনি এমন কোনো কাজ নাই। যে কোনো কাজই আমার কাছে আসুক, তা সে ছোটই হোক আর বড়ই হোক, আমি মনে করি যে একজন স্থপতি তার পেশা যদি যথার্থভাবে কাজ করতে চায়, তাহলে সেখানে প্রত্যেকটা কাজেই কিন্তু এক ধরনের আনন্দ আছে। বিল্ডিং ম্যাটেরিয়াল একটা ইম্প্যাক্ট আছে এই যে নতুন টেকনোলজি এবং নতুন যে মডার্ন বিল্ডিংগুলো হয় সেটার সাথে। সো এই জায়গাটাতে যদি আমরা একটু রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং আমরা যদি বলি আসলে ফ্যাক্টরি যে প্রজেক্টগুলো হবে, ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্ট হয় বা অন্যান্য যে প্রজেক্টটা আছে, সেখানে এই যে বিল্ডিং ম্যাটেরিয়ালের একটা ইম্প্যাক্ট এবং ডিজাইনের ক্ষেত্রে এটা আসলে কিভাবে আপনি দেখছেন, মানে এবং কি চ্যালেঞ্জ আপনি আসলে এখানে ফেস করেন কাজ করতে গেলে? না, এখন তো চ্যালেঞ্জটা কমে গেল বলা যায়। বিল্ডিং বা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা হসপিটাল বিল্ডিং বা একটা এয়ারপোর্ট সার্ভিস বিল্ডিং, যে সমস্ত জায়গায় মানে মানুষের জন্য ব্যবহার হয়, সাধারণ মানুষের জন্য, এই প্রত্যেকটা নিজস্ব একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আসলে বিল্ডিং ম্যাটেরিয়াল চুজ করার প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন বিল্ডিং মেটেরিয়াল, এগুলি আসলে আমাদেরকে সহায়তা দিচ্ছে। তার মধ্যে রঙও একটা বড় একটা জায়গা হয়তো বা ভূমিকা পালন করে। প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা প্রজেক্ট করতে গেলে এক একটা গল্প আপনাদেরকে জানতে হয়, ক্লায়েন্টের প্রোফাইল এবং আদার থিংস। সো এই জায়গাগুলোতে রঙের যে শেডটা থাকে, সেই শেডটাকে কোনোভাবে যখন ফাইনাল ডিজাইন করে ফেলেন, তখন কি আসলে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে যে দেখতে কেমন হবে বা আসলে এটার ইউজারটা কেমন হবে? সেক্ষেত্রে কি কোনো ধরনের ইম্প্যাক্ট করে? রঙের দুইটা দিক আছে। একটা দিক হলো এর হিউ, মানে রঙটা কীরকম, সাদা না কালো নাকি নীল নাকি হলুদ,
এইটা যেমন একটা গল্প, আর একটা গল্প হলো কম্পোজিশনটা কী, কেমিক্যাল কম্পোজিশনটা কী। আমি চাইলেই কিন্তু আমি একটা ইটের উপরে আমি যে কোনো রং লাগাইতে পারি না। রঙের আমাদের সমস্যা হচ্ছে আমরা বিল্ডিং মেটেরিয়ালকে সত্যিকার অর্থে রিড করি না, যেটা আমাদের অবশ্যই করা উচিত। রং নির্ধারণ করার সময় রঙের শুধুমাত্র রংটা দেখে কিনবেন না, এর যে কেমিক্যাল কম্পোজিশন আছে, কোনটার উপরে লাগানো উচিত, কি লাগানো উচিত, সেটাও কিন্তু খুব জরুরি। আমরা সব রঙের পেছনেই কিন্তু একটা আন্ডার কোট ব্যবহার করি। এই আন্ডার কোটের ব্যাপারে আমি এটা অনেকটা বলা যায় যে একটা রিভলিউশন এর মতো আর কি। আমার কাছে আমার মনে হয় যেন আমরা একটা ধারণা যে স্টিল, যে কোনো স্টিল মেম্বারের উপর একটা রেড অক্সাইড লাগাই দিই, কিন্তু আসলে রেড অক্সাইড কি কোনো আন্ডার কোট দিচ্ছে আমাকে? না, কারণ অক্সাইড যেখানে আছে সেখানেই করোশন আছে। এই বেস প্রিপারেশনটা হলো রঙের যে পরিসমাপ্তি, যেটা দিয়ে আমরা উপরের প্রলেপটা দিই, তার চাইতে কিন্তু আন্ডার কোটটা বেশি ইম্পর্টেন্ট। সারফেস প্রিপারেশন যদি আমরা বলে সারফেস থাকি, প্রিপারেশন থেকে শুরু করে তোমার ওটার প্রত্যেকটা লেয়ার এবং চিন্তা করতে হবে। চিন্তা না করে যদি আমি যে কোনো রং লাগাই দিই, সেটার কালার মানে হিউ যাই হোক, এটার বাইরের যে রূপটা আছে, যেটা আমরা বলছি, যেটা আমরা গল্পে বলছিলাম, যেটা একটা গল্প তৈরি করে, নিশ্চয়ই গল্প তৈরি করে, কিন্তু আমি প্রপারলি যদি ব্যবহার করি, এবং সেটা সাস্টেনেবিলিটিরও প্রশ্ন আছে, যে আমি যে প্রপারলি যদি সারফেস প্রিপারেশনটা না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে যত দাম দিয়েই রংটা ব্যবহার করি না কেন, আলটিমেটলি গল্পটা কিন্তু অল্প দিনে শেষ হয়ে যাবে। স্যার আপনার এই এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, আমাদেরকে অনেক ডিটেল ব্যাপার অনেক এক্সপ্লেন করে বললেন, ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ আমাকে এখানে বলবার জন্য। আমার মনে হয় যে আমাদের আসলে অনেক বড় দায়িত্ব আছে, সবাইকে আসলে বোঝানো যে আসলে কি করা উচিত, কি কাজটা, কোন কাজটা সঠিকভাবে করা উচিত। দর্শক, আজকে আমরা ইন ডিটেইলে ডিসকাশন করলাম বিল্ডিংয়ের অনেকগুলো খুঁটিনাটি ব্যাপার নিয়ে, এবং আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে, জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেলের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.